প্রিয় দর্শক, বিশেষ এই লাইভ শোতে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি আসাদ নূর। আপনারা যে যেখান থেকে দেখছেন করে কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আপনাদের শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। টাইটেল এবং ডেসক্রিপশন থেকে দেখতে পাচ্ছেন যে আহমেদিনেজাদ তিনি ইরানের সাবেক প্রেসিডেন্ট এবং এই সাবেক প্রেসিডেন্ট মোসাদের এজেন্ট ছিলেন, এমনই তথ্য প্রমাণ সামনে উঠে এসেছে। এবং এই দাবি আমার নয়, পৃথিবীর স্বনামধন্য যে সংবাদ মাধ্যমগুলো আছে তাদের মধ্যে শীর্ষে থাকা কয়েকটি সংবাদ মাধ্যম, যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস বা অন্যান্য ইসরায়েলের গণমাধ্যমে এসেছে, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে টেলিগ্রাফ, দ্য গার্ডিয়ান, সব জায়গায় কি বলা হচ্ছে যে তিনি ইসরায়েলের চর ছিলেন। কে এই আহমেদিনেজাদের সময়কাল কোন কোন সময় পর্যন্ত তিনি আসলে প্রেসিডেন্ট ছিলেন, আমি একে একে বলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ব্যক্তি কিন্তু ব্যাপক ইসরায়েল বিরোধী কথাবার্তা বলেছেন, মানে ইসরায়েলের কট্টর সমালোচক হিসেবে তিনি পরিচিত। এবং বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে সেগুলোর কথা আর কী বলবো, তারা ব্যাপক গ্লোরিফাই করেছিলেন কিন্তু এই আহমেদিনেজাদকে। ফের হুঙ্কার দিতে চলেছেন ইরানের বাঘ আহমেদিনেজাদ। দেখতে পাচ্ছেন এটিএন বাংলার এই শিরোনামটি। আবার মৃত্যুর খবরের 4 মাস পর খামেনির জানাজায় হাজির আহমেদিনেজাদ তিনি খামেনির যে জানাজা সম্পন্ন হলো সেখানে বাংলাদেশের এনসিপির ছাত্রীরা গেল ওইখানে। তারপরে আপনারা দেখেছেন আমাদের পার্লামেন্টের যে স্পিকার তিনিও গেছেন এবং সেখানে আহমেদিনেজাদও ছিল। এখন বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে যে এই আহমেদিনেজাদ কিন্তু ইসরায়েলের চর ছিলেন, মোসাদের এজেন্ট ছিলেন। তো এই ঘটনাগুলো থেকে কি প্রমাণ হয়, একটু আহমেদিনেজাদ সম্পর্কে বুঝি। তিনি কিন্তু 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতা হারানোর পর ধীরে ধীরে কিন্তু এই খোমেনি বা তার শাসন এবং তার নিয়ন্ত্রণে যে ইরান থাকা, এটার বেশ সমালোচক তিনি হয়ে পড়েছিলেন। এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেটা বলছে, আপনারা নিশ্চয়ই বাংলাদেশের গণমাধ্যমে এটা পড়েছেন, যারা আন্তর্জাতিক খবর রাখেন তারা তো এটা স্পষ্ট হয়েছেন যে 2022 সালের দিকে তিনি মোসাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন বা তার সাথে মোসাদ যোগাযোগের চেষ্টা করে। আপনারা জানেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বিশ্বের তুখর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে শীর্ষে থাকা একটি গোয়েন্দা সংস্থা বলা যায়। তো সংবাদ মাধ্যমের মানে ইনভেস্টিগেটিভ রিপোর্ট অনুযায়ী আমরা পাচ্ছি যে তিনি ইরানের ভবিষ্যৎ শাসক হিসাবে আবির্ভূত হতে চেয়েছিলেন। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে মোসাদ, এটি তিনি মনে করেছেন। তাই তো একাধিকবার তাদের সাথে বৈঠক, এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যুক্ত হওয়ার নামেও আসলে মোসাদের সাথে আতাতের বিষয়টি স্পষ্ট হয়েছে। তারপরে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আহমেদিনেজাদের কার্যালয় কিন্তু এটি অস্বীকার করেছে যে না, এমন কিছু ঘটে নাই, কিন্তু তাকে ইরানের নিরাপত্তা বাহিনী যারা আছে তারা কিন্তু তাকে আটক করেছে এবং তিনি এখন তাদের বলয়ে রয়েছে, অর্থাৎ তাদের হেফাজতে রয়েছেন। তো জিজ্ঞাসাবাদ এবং ধরেই নেওয়া যায় তার কী হবে, তার মৃত্যুদণ্ডই দেবে ইরান, এতে কোনো সন্দেহ নেই। তো প্রিয় বন্ধুগণ, আপনারা আন্তর্জাতিক মাধ্যমগুলোতে একটু খোঁজ নিন। আহমেদিনেজাদ কিন্তু মোসাদের চর হিসেবেই এখন এক প্রকার প্রতিষ্ঠিত। তো এই ঘটনার মাধ্যমে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে মুখে যে বেশি কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে চিৎকার করে সে কিন্তু সামহাও সেই গোষ্ঠীর হয়েই কাজ করে, এটি বারবার প্রমাণিত হয়। আমরা একটু বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে কয়েকটি ক্যারেক্টার দেখতে পাবো। তার মধ্যে অন্যতম পিনাকি ভট্টাচার্য, মবদের সর্দার, বাংলাদেশে যত ধরনের মব ভায়োলেন্স সেগুলোর উস্কানিদাতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের সার্বভৌমত্ব, সেই সব কিছুই নষ্ট করা, ধ্বংস করার ক্ষেত্রে এক মহানায়ক আপনারা তাকে বলতে পারেন। মহানায়ক ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। ইতিবাচক নাকি নেতিবাচক সেটা আপনারা ডিসাইড করেন। আমার টি শার্টে দেখতে পাচ্ছেন ধোকা দিলা, আমার প্রিয় মানুষটি এটি আমার জন্য পাঠিয়েছেন অনেক দূর থেকে। তো এই টি শার্টের লেখাগুলো কিন্তু মিলে গেল, অর্থাৎ
ইসরায়েল বিরোধী যারা তাদের সকলকে আহমেদিনেজাদ ধোঁকা দিল। এবার বাংলাদেশের এই বাঙ্গু দের মুসলমানদের মানে প্রচণ্ড ইসলামিস্টদের রাহবর অর্থাৎ ওস্তাদ হিসাবে পরিচিতি পেয়েছে কিন্তু পিনাকি। এই পিনাকি সম্পর্কে আপনি যদি একটু স্টাডি করেন বুঝতে পারবেন কি তার রোল কি। আওয়ামী লীগ সরকার পতনের আগে কী রোল ছিল, ভারতীয় পণ্য বয়কট, ভারতের আধিপত্য বিস্তার ঠেকাইতে হবে। তো ভারতের পণ্য বয়কট করে ভারতের কি ক্ষতি হয়েছে? কোনো স্ট্যাটিস্টিক্স আছে? কোনো? মব ইউনুসের আমলে আপনারা খেয়াল করেন যে বাংলাদেশ কিন্তু ভারত থেকে কোনো পণ্য আমদানি বন্ধ করেনি, কোনো সম্পর্ক বন্ধ করেনি। যেই গুজব ছিল শেখ হাসিনার সরকার সব কিছু ভারতকে দিয়ে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, তো সেই বিক্রি উদ্ধার কি মব ইউনুস করেছে? কোনো চুক্তি, আদানির চুক্তি সহ কোন চুক্তিটি বাতিল করেছে? কিছুই বাতিল করেনি। অর্থাৎ এই যে গলার রগ উঁচু করে চিৎকার করা, এটার আসলে মানে কি? বাস্তবতা কোথায়? কোনো বাস্তবতা নেই। এই হিপোক্রিটদের চেহারা আজকে এই লাইভে দেখাবো। ভিডিও আকার এটি প্রকাশ করার প্ল্যান ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি মনে করলাম যে আজকেই আপনাদের কয়েকটি জিনিস প্রশ্ন রাখি। যদি এই প্রশ্নগুলো আপনার মাথায় একটু পরিশ্রম করেন প্রশ্নগুলো নিয়ে, আপনি কিন্তু উত্তর পেয়ে যাবেন। আপনি হতে পারেন প্রচণ্ড ইসলাম বিদ্বেষী, অথবা প্রচণ্ড ইসলাম প্রেমিক, অথবা যে কোনো রাজনৈতিক মতাদর্শের পথের। আমার কোনো আপত্তি নেই আপনার মতাদর্শ নিয়ে। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো একটু ভেবে দেখবেন। ভেবে এই জন্যই দেখবেন যে আমার কিন্তু কোনো গোপন উদ্দেশ্য নেই। আমার পরিচয়, চেহারা, কথা বলার ধরন, রাজনৈতিক আদর্শ, ধর্মীয় বিশ্বাস বা অবিশ্বাসের অবস্থান সব কিছুই কিন্তু আপনাদের কাছে স্পষ্ট, গোপন কিছু নেই। আমি আহমেদিনেজাদ বা এই পিনাকির ব্যাপারে যেগুলো বলবো এরকম ভেগ ধরে কোনো কিছুই করি না। সুতরাং আমার কথাগুলো আপনি একটু ভেবে দেখতেই পারেন। সুগার কোটেড কোনো কথা না, ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে বা কোনো ডিরেকশন নয়। প্রিয় বন্ধুগণ, পিনাকি ভট্টাচার্যকে যারা গণজাগরণ মঞ্চে দেখেছেন, অর্থাৎ শাহবাগ আন্দোলনে দেখেছেন, তারা জানবেন ব্যক্তিগত পর্যায়ে তার আলাপচারিতা থেকে কি পরিমাণ ইসলাম বিদ্বেষী হওয়াটা কোনো অপরাধ হতে পারেন। আপনি যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের প্রতি বিদ্বেষ দেখাতে পারেন, কিন্তু কোনো জাতিগোষ্ঠী, কোনো গোত্রের বিরুদ্ধে বিদ্বেষ দেখাতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন না আমি মুসলিম বিদ্বেষী, এটা বলতে পারবেন, এটা অপরাধ। একজন মুসলমানও যদি ভালো হয়, আপনি মুসলিম বিদ্বেষী হতে পারেন না। আপনি ভারতীয়, যেহেতু একটি জাতিগোষ্ঠী, ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে পারেন না। রাষ্ট্র ভারত আপনার পছন্দ নাই লাগতে পারে, পলিটিক্যাল পার্টি বিজেপিকে আপনি সমর্থন করতে নাই পারেন, বাংলাদেশের আওয়ামী লীগকে আপনি সমর্থন নাই করতে পারেন, আপনি আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ রাখতে পারেন, আপনি জামায়াতের বিরুদ্ধে বিদ্বেষ রাখতে পারেন, আপনি রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে বিদ্বেষ রাখতে পারেন, কিন্তু পাকিস্তানিদের বিরুদ্ধে আপনি বিদ্বেষ দেখাতে পারেন না, কারণ সকল মানুষ খারাপ না। তেমনিভাবে পিনাকি যতটা না ইসলাম বিদ্বেষী, তার চেয়ে বেশি ছিল মুসলিম বিদ্বেষী। আমি জানি না এই বিদ্বেষের কারণ কি, আমাদের নিজের চোখে দেখা। পিনাকি এই ভিডিও দেখলে হয়তো ভাববে আমি তো তোমারে দেখলাম না, আমি তো তখন বয়সেও ছোট ছিলাম, আর অ্যাক্টিভিস্ট হিসেবে এরকম কোনো পরিচিতি আমার ছিল না, কোনো লক্ষ্য উদ্দেশ্যও ছিল না। আদর্শিক কারণে জামাত বিরোধী অবস্থান আমরা নিয়েছি, শাহবাগ আন্দোলন করেছি, কোনো কিছু পাওয়ার জন্য না, জনপ্রিয় হওয়ার জন্য না, কোনো কিছুর জন্যই না। শাহবাগ আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, সর্ব শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে স্বাধীনতার পক্ষের মানুষের একটি আন্দোলন। কুখ্যাত সেই রাজাকারদের শাস্তি নিশ্চিত করার জন্য যে রাস্তায় নেমে আসা, কারণ সরকার তখন টালবাহানা করছিল, জামাতের সাথে আঁতাত করার চেষ্টা করছিল, সেগুলো যেন না হয় সেই ন্যায্য দাবি নিয়ে আন্দোলন। তো সেই শাহবাগ আন্দোলনে কিছু কিছু লোক সেলিব্রিটি হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম কিন্তু এই পিনাকি। বিভিন্ন টক শোতে গিয়ে জামাত বিরোধী কথাবার্তা বলতো, এবং ব্যক্তিগত পরিসরে সে মারাত্মক মুসলিম বিদ্বেষী। সেই মুসলিম বিদ্বেষী লোকটি আজকে হয়ে গেছে মুসলমানদের খলিফার মতো দিক নির্দেশক হয়ে গেছে। এই যে আমার মুসলমান বন্ধুদের বারবার বলি, আপনার ধর্মীয় আদর্শ যদি আপনি এস্টাবলিশ করতে চান এই বাংলাদেশে, এই পৃথিবীতে, তাহলে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, আপনাকে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। গায়ের জোরে, সংখ্যা দিয়ে বা ঘৃণা, বিদ্বেষ, ত্রাস তৈরি করে, ভয় দেখিয়ে হবে না। এটার উদাহরণ আজকের এই লাইভে আপনারা পাবেন। কথা হচ্ছে, পিনাকি যেখানে এতটা মুসলিম বিদ্বেষী, সে আজকে এরকম মুসলমানদের কাছে জনপ্রিয় হলো কি করে? মানে ধর্মান্ধ মুসলমান, ভারত বিদ্বেষী মুসলমান,
বাংলাদেশ বিদ্বেষী বিদ্বেষী মুসলমান, মুক্তিযুদ্ধ বিদ্বেষী মুসলমান, অর্থাৎ জামাত শিবির এবং ধর্মান্ধ এই শ্রেণীর ওস্তাদ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে ওই গোড়ায় যেতে হবে আপনাকে। আপনি বলেন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকতে পিনাকি পালিয়ে কেন ভারতে গেল, বর্ডার ক্রস করে অবৈধভাবে? সে কেন আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার গেল না? আর ভারতে গিয়ে কয়েক সপ্তাহের ভেতরে ভারতীয় পাসপোর্ট অবৈধভাবে তার নাম পরিচয় দিয়ে কোনো একটা বা ছদ্মনামে অবৈধভাবে সেই ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করলো কীভাবে? সুবীর ভৌমিক তার আত্মীয়। সুবীর ভৌমিক বিবিসি বাংলার সাবেক সাংবাদিক, খুবই পরিচিত একটা মুখ। তো তিনি কেন পিনাকিকে এই পাসপোর্ট পাইয়ে দিতে সাহায্য করলেন? এবং পিনাকি ভারতের সেই ভুয়া পাসপোর্ট, মিথ্যা তথ্য দিয়ে বানানো পাসপোর্ট নিয়ে অন্য এশিয়ার আরেকটি দেশ থেকে তারপরে ফ্রান্সে গেল, সেখানে অ্যাসাইলাম ক্লেম করলো। এই গত 2 বছরে সে যে পরিমাণে ঘৃণা বিদ্বেষ ছড়িয়েছে, বাংলাদেশের মানুষকে হত্যা করিয়েছে, এত বড় একজন সন্ত্রাসীকে কেন ফ্রেঞ্চ সরকার ডিপোর্ট করছে না? অথবা তার এই ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ানো এথনিক ক্লিনজিংয়ে অংশগ্রহণকারী ব্যক্তিকে কেন কোনো শাস্তির মুখে নিচ্ছে না? বা আমরা অনেকেই তার বিরুদ্ধে তথ্য দিয়ে ফ্রেঞ্চ সরকারকে সাহায্য করার পরেও কেন তারা অন্ধ হয়ে থাকছে? এর পেছনে কারা? পিনাকি কয়েকটি ভিডিও করেছিল ইসরায়েলের পক্ষে, কাফিয়া টাফিয়া লাগিয়ে, দেখেছেন নিশ্চয়ই। এগুলোর পেছনে কারা? পিনাকি কার এজেন্ট? এই যে ভারত বিদ্বেষ দেখিয়ে ভারতের কোনো ক্ষতি হলো না, বরং ভারতের পক্ষে যায়, তেমন সব কিছুই তো করে গেল। কেন সে এত প্রকাশ্য জামাত বিরোধী একজন ব্যক্তি এখন জামাতের প্রচার যন্ত্র হয়ে দাঁড়িয়েছে? কেন? কি তার উদ্দেশ্য? কি তার অ্যাসাইনমেন্ট? শুরু করলাম যেটা দিয়ে, এই যে ব্যক্তি, কি বুঝলেন? এত বড় ইসরায়েল বিদ্বেষী আহমেদিনেজাদ, এই আহমেদিনেজাদের সাথে পিনাকির কি কোনো মিল পাচ্ছেন? পিনাকি কি আসলে ভারত বিদ্বেষী, নাকি ভারতের স্বার্থে কাজ করছে? একটু খেয়াল করেন, তাকে দিয়ে ভারতের কি ক্ষতি হয়েছে? ভারত কেন তাকে পাসপোর্ট বানিয়ে দিল? আর যদি সে ইসরায়েলের এজেন্ট হয়ে থাকে, তাহলে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক কি? বিষয়টি কি স্পষ্ট? আমার কাছে কনক্রিট কোনো প্রমাণ নেই। আমি খুবই বিশ্বস্ত সূত্রে জেনেছি যে সে ইসরায়েলের মোসাদের হয়ে কাজ করে। এবার বাংলাদেশের এই যে ধর্মান্ধ মুসলমান বন্ধুরা, আপনাদেরকে একটু মনে করাই, কথায় কথায় আপনারা বলেন আমাকে দিয়ে উদাহরণ দেই, বলেন মুনাফিক। ভাই, একজন নাস্তিক একই সাথে নাস্তিক এবং মুনাফিক হতে পারে না। মুনাফিক মানে হচ্ছে বর্ণচোরা, সে তার আসল রাজনৈতিক আদর্শ হোক, ধর্মীয় আদর্শ হোক, সেটা গোপন করে আপনার সাথে তালে তাল মিলিয়ে চলে। মুনাফিক যদি কেউ হয় তাহলে পিনাকি ভট্টাচার্য, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে কথা বলে, অথচ সে মারাত্মক ইসলাম এবং মুসলিম বিদ্বেষী। ব্যক্তিগত পরিসরে সে ধর্মচর্চা করে না, অনেক জায়গায় সে বলেছে নাস্তিক। সে বিয়ে করেছে একজন মুসলমানকে, ইসলামিক নিয়মে একজন হিন্দু ব্যক্তি মুসলমানকে বিয়ে করতে পারে না, সে নিজে মুসলমান হয়নি, কিন্তু আপনাদের রাহবার হয়েছে। এখন দেখেন, সবচেয়ে বড় মুনাফিককে মাথায় তুলে নিয়ে আপনি আমাকে গালাগালি করছেন। আপনারা অনেকেই বলেন আমাকে মোসাদের এজেন্ট, কি রয়ের এজেন্ট। মোসাদ বা রহের এজেন্ট হলে এদের বিরোধিতা করার কথা, চরম বিরোধী, মানে খুব বেশি বলে বলে পিনাকির মতো ভারত বিদ্বেষ, এইরকম বিদ্বেষ দেখিয়ে দেখিয়ে নিজেকে প্রমাণ করা যে আমি তোমার বাইনারির নই। আরও কয়েকটি প্রমাণ দেখায়, আপনারা তো এত সহজে বুঝতে চান না। তো এই পিনাকির অবস্থান ভূমিকা দেখে আপনি বুঝতে পারবেন। আপনি ইলিয়াসের কথা বলতে পারেন, তার পার্টনার, মানে সোশ্যাল মিডিয়া পার্টনার। তো সে দাদা দাদা বলে পিনাকির পেছনে পেছনে লাফায়। এখন ইলিয়াসও কি মোসাদের এজেন্ট? না, আমার তা মনে হয় না, কারণ সে অলরেডি আমেরিকান ইন্টেলিজেন্স থেকে অনেকবার দৌড়ানি খেয়েছে। ইলিয়াসের কথা বলতে গেলে বলতে হবে ছাগলের 3 নাম্বার বাচ্চা। আমি কিন্তু ছাগল বা ছাগলের বাচ্চা তাকে বলিনি, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। এটা কীরকম আপনারা জানেন? ছাগলের ওলান, দুধের যে, মানে যেখান থেকে ছাগলের বাচ্চা জন্মের পরে দুধ খায়, সেই দুধের মানে নিপল থাকে 2টো। এখন 3 নম্বর বাচ্চা যদি ছাগলের জন্মায়, তাহলে ওই থার্ড যেটা, 2টো বাচ্চা কি তো 2টা নিপল দখল করে নেয়। তো 3 নম্বরটা করে কি কখনো এখানে যায়, কখনো এখানে যায়, কখনো এখানে যায়, কখনো এখানে আসে। তো এই পিনাকির চেলা হচ্ছে ইলিয়াস। ওর না আছে শিক্ষা, না আছে কোনো বোধ, আগাগোড়া একটা উগ্র, নিজে বলে রাজাকারের বাচ্চা স্বঘোষিত।
তো অ্যাক্সিডেন্টালি সে পাকিস্তানের জন্মে কোনো সোলজারের না, তার বাবার ব্যাপারটা আমি জানি না। আমি যাই হোক, জন্ম নিয়ে আমার কোনো কথা নেই, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তো এ হচ্ছে একটা মানে আমি তো আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কাউকে কাউন্ট করি না সে শিক্ষিত নাকি অশিক্ষিত। কারণ আমাদের সমাজে দেখি অনেক ডক্টর বলেন এমন নারী বিয়ে করো যে ঘরের বাইরে পাড়া দিতে গেলে স্বামীর অনুমতি নেবে, হ্যাঁ অমুক, মানে সকল রোগের মহৌষধ কালিজিরা। তো তাদের তো সার্টিফিকেট আছে। বাংলাদেশে সুটেড বুটেড এই সো কল্ড সার্টিফাইড লোকজনদের বিদ্যা বুদ্ধি দেখলে, বা আমাদের সমাজের যে ইনফ্লুয়েন্সারগুলো আছে তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় আসলে একাডেমিক শিক্ষা বা সনদ থাকা মানে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ নন। তো তার ব্যাপারে আমি আর কিছু বলবো না, বুঝে নিয়েন। এই মালটাকে দেখেন, এটা হচ্ছে শহীদুল আলম, ফ্লোটিলা শহীদুল হিসাবে পরিচিত। তার একটি প্রতিষ্ঠান আছে দৃক ফটোগ্রাফার। জেলে আমার তার সাথে দেখা হয়েছিল, আওয়ামী লীগের আমলে ডিবি দিয়ে তাকে অ্যারেস্ট করেছিল। জেলখানে আমাকে সে যে নাস্তিক, এগুলো নিয়ে আমার সাথে অনেক ডিসকাশন হয়েছে। একদমই সেকুলার দুধ, মানে মানে ভাজা মাছ উল্টায় খাইতে পারে না এমন একটা ভাব। কিন্তু যে মোসাদের এজেন্ট, সেটা আমি একটু প্রমাণ দেখাই। মানে প্রমাণ বলতে যা কিছু বোঝা যায়, দেখবেন সে ফ্লোটিলিয়া নিয়ে হামাসের পক্ষে গাজা উদ্ধারে চলে যায়। তাকে মোসাদ অ্যারেস্ট করে না, বরং 5 স্টার হোটেলে রেখে বাংলাদেশে ডিপোর্ট করে। অন্যান্য ব্যক্তিদের ধস্তাধস্তি করে ঘাটটা ধরে নিয়ে যেতে গেলেও তাকে আমরা দেখতে পাই না, এআই দিয়ে ছবি বানিয়ে পোস্ট করে। তো এই যে ফ্লোটিলা শহীদুল বারবার এই যে কাফিয়া গলায় দেয়, মাথায় পাগড়ি দেয়, এইটা হচ্ছে একদম অরিজিনাল মোসাদের এজেন্টের প্রমাণ। আপনি যদি মোসাদের পক্ষে অ্যাক্টিভিজম মুসলিম দেশগুলোতে, ইসলাম অধ্যুষিত দেশগুলোতে করতে চান, মানুষ আপনার কথা শুনবে না। তাহলে কি করতে হবে, যে ওই ইহুদিদের হয়ে কাজ করতে হবে, তলে তলে ওপারে দেখাতে হবে আমি ইহুদি বিদ্বেষী। বাংলাদেশের সকল ইহুদি বিদ্বেষী বেকুবগুলোকে পকেটে রাখা। পিনাকি যেভাবে ভারত বিদ্বেষী সবগুলোকে নিজের পকেটে রাখছে, সে যদি বলে যে ভারত আমাকে কথা দিয়েছে মোদি ভালো হয়ে গেছে, কালকে ইসলাম গ্রহণ করবে, এই সকল ভারত বিদ্বেষীরা 2 রাকাত নফল নামাজ পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে জয় মোদি বলে চিৎকার করতে থাকবে। তো যে আসলে এজেন্ট, সে ভিন্ন ভেগ ধরে। একটু আগে আহমেদিনেজাদকে দেখালাম, একজন প্রেসিডেন্ট ইরানের, মানে ইরানের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব বা বন্ধুত্ব থেকে দ্বন্দ্ব, এগুলো সবই আপনারা জানেন। তো এই যে গুপ্তগুলো, বাংলাদেশে আপনারা দেখেছেন ছাত্র রাজনীতিতে জামাত শিবিরগুলো অনেক আওয়ামী লীগের হয়েছিল, বিশাল বিশাল আওয়ামী লীগের পক্ষে কথা। যখন তারা আসল রূপে এসেছে তখন তার এই যে গুপ্ত থাকা, সে যেই আদর্শের না সেই আদর্শের বাইরে গিয়ে কথা বলা, এরা হচ্ছে মুনাফিক। জামাত ইসলামকে আমরা মুনাফিকের দল বলি কেন? কারণ এরা বর্ণচোরা, এদের সেই সৎ সাহস নেই সৎভাবে একটা জিনিস বলা। আমি ধরেন যদি বলি যে আচ্ছা আমি স্বপ্নে দেখেছি নবীকে, আমি এখন আল্লাহ সুবহানাল্লাহ বলা শুরু করি, প্রচুর ফলোয়ার, প্রচুর নাম ডাক, মাতামাতি, বাংলাদেশে ইনভাইট করা, সংবর্ধনা দেওয়া, সব কিছুই করবে। আমি কেন আমার আদর্শের বিরুদ্ধে যাব তখন যখন আমার লোভ কাজ করবে। মানুষ বেঁচে থাকার যে সংজ্ঞা সেটা ভুলে যায়। কেউ কেউ সাময়িক শান্তি প্রশান্তি দিয়ে বাঁচতে চায়, এখন কি পেলো তাই নিয়ে ইতিহাসে জায়গা হতে চায় না, জায়গা হলেও মির্জাফর রাজাকার এইভাবে জায়গা করে নিতে চায়। তো আমি অবশ্যই আমাকে ভালোবাসি এবং আমি অবশ্যই আমার দিক থেকে, আমার চিন্তাভাবনার দিক থেকে স্বার্থপর। তাই আমি হয়তো ভবিষ্যৎ দেখছি, ভণ্ডামি করা বা মুনাফিকে করা, এমনি কোনো একটা মানুষের বর্ণচোরা হওয়া, গুপ্ত হওয়া আসলে কোনো ব্যক্তিত্বের মধ্যেই পড়ে না। প্রতিটি মানুষ ভিন্ন চেহারা নিয়ে জন্মায়, ভিন্ন কণ্ঠস্বর, ভিন্ন রূপ। তো সেই ব্যক্তিত্ব নিয়ে বাঁচা, আপনি একজন সমাজের আসলে খুব উঁচু স্তরের মানুষকে আমি মনে করি কৃষক, একজন নিপাট সাধারণ কৃষক হয়ে মৃত্যু হওয়ার মধ্যে যে গর্ব আছে, একটা ইউনুস হয়ে মরার মধ্যে সেই গর্ব নাই। বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশের নাম যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু আপনাকে উচ্চারণ করতে হবে। এমন কিছু কর্ম করে যাওয়া, বেঁচে না থাকলে যেন সেই নামটি মানুষ গর্বের সাথে নেয়, মানুষ আপনাকে ভুলে যেতে চাইলেও ভুলতে পারবে না এমন বাধ্য করা। তো এই সমাজের ময়লা শহীদুল আলমরা, এরা যে কি তা বুঝতে পারছেন। আরেকটু দেখাই, এই যে নুরুল হক নূর, তরুণ ছাত্রনেতা, এই এনসিপির সার্জিস হাসনাতদের ওস্তাদ, মেন্টর, গ্রুমার, এই নুরুল হক নূর মেন্দিয়ান সাফাদির সাথে দেখা করেছিল যেন ইসরায়েলের মোসাদের এজেন্ট হইতে পারে। ধরা পড়ার পর অস্বীকার করেছে, একটা সময় গিয়ে স্বীকারও করেছে। এখন সে উপমন্ত্রী, মানে প্রতিমন্ত্রী টাইপের আর কি।
খুব একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখান থেকে ধান্দা করা যাবে। তো বিকাশ নূর হিসেবে পরিচিত অনেক, আচ্ছা রাজনৈতিক কারণে সে ডোনেশন মানুষের নিতেই পারে, কিন্তু সেই কোন কাজে ব্যবহার করছে কি সেই ট্রান্সপারেন্সি কি আছে? মানুষ বন্যায় ত্রাণ তোলার জন্য ক্রাউড ফান্ডিং করতেই পারে, কিন্তু এনসিপির এই হাসনাত সার্জিস ওরা যে টিএসসিতে ত্রাণ সরবরাহ করেছিল সেই টাকার হিসাবকে দিয়েছে না। এগুলো হচ্ছে চুরির উদ্দেশ্যে, বাটপাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তাও করে খাক। ব্যক্তিগত পর্যায়ে কেউ কারোর কাছ থেকে তাবিজ নিয়ে যদি প্রতারিত হয়, কাউকে ত্রাণের টাকা দিয়ে যদি প্রতারিত হয়, এটা তার সচেতনতার অভাব। এই দুই ব্যক্তির মধ্যে এটা সীমাবদ্ধ থাকা উচিত। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই যে ছলনা, এই যে ভণ্ডামি, এগুলো থেকে আপনারা কি বুঝলেন কে কার এজেন্ট হতে চায়? এবার দেখেন এই জর্জ সরোসের সাথে কে, অ্যালেক্স সরোস, এ হচ্ছে জর্জ সরোসের ছেলে, এবং মোহাম্মদ ইউনুস আর শহীদুল আলম ফ্লোটিলা। তো এই যে জর্জ সরোস একজন ইহুদি, অ্যালেক্সও ইহুদি, এবং ডিপ স্টেট বলতে আমরা যা বুঝি সেটার অন্যতম কলাকৌশলী কিন্তু এরা। তো দেখেন একজন চরম ইহুদি বিদ্বেষী, এই যে তার প্রেম অ্যালেক্স সরোসের সাথে, বাংলাদেশটাকে যে এরা কীভাবে সম্মিলিতভাবে ধ্বংস করে দিয়েছে সেটি বুঝতে কি আপনাদের এখনও অসুবিধা আছে? এই ছবিগুলো আপনাদেরকে কি প্রমাণ করে? আপনি বলবেন যে তারা যদি তাদের সাথে এরকম আতাত থাকে তাহলে ছবি তুলেছে কেন? হ্যাঁ, অনেক সময় ছবি তুলতে হয়, অনেক সময় ছবি তুলতে হয়, ছবি তুলতে বাধ্য হয়। কেন মেহেন্দিয়ান সাফাতির সাথে নুরুল হক নূর ছবি তুলতে হয়েছিল? এটা তো গোপন রাখার কথা, তুলতে হয়। কোনো কিছু ফ্রি না, রাজনীতিতে গিভ অ্যান্ড টেক ছাড়া কিছুই হয় না। বা যারা রাজনীতিটা গোপনে করে, ডিপ স্টেট, তাদেরও এই কিছু জিনিস সামনে আসে, কিছু জিনিস সামনে আসে না। বাংলাদেশে ইহুদিদের সবচেয়ে বড় এজেন্ট মোহাম্মদ ইউনুস, তাকে এই বাংলাদেশে মোল্লা মুন্সিরা কিন্তু নবী বলেছিল। নবীরা যেভাবে আসে এইভাবে এসেছিল। এবার বোঝেন ইসলামিস্টদের, আমি এই কারণে বলি, দেখেন আমি মনে করি আমার এনিমি হওয়া উচিত খুবই শক্তিশালী। মূর্খ বেকুবদের এনিমি ভাবতেও খারাপ লাগে, ফাইট করে মজা পাই না। ইসলামিস্টরা যদি পড়াশোনা করতো, জানতো, জেনে এসে কথা বলতো, তাদের জন্য আফসোস করতে হতো না। একজন চরম মানে কি বলবো, উগ্রপন্থী ইহুদি হয়ে গেল বাংলাদেশের প্রধান উপদেষ্টা, এবং তার আরও অনেকগুলো পরিচয় আছে। মানে চরম সুদখোর, সবচেয়ে বেশি হারে যে সুদ নেয় সেই সুদখোর হয়ে গেল নবী। এইবার মোল্লা মুন্সিদের কথা বলি। এই যে আপনারা যাদেরকে ওয়াজ মাহফিল করতে দেখেন, তাদের মধ্যে কতজন ধার্মিক মুসলমান? আপনি না জানলে আমি কিন্তু জানি, আমি তো আপনাকে বলবো না। হ্যাঁ, আপনারা দেখেছেন মুফতি আবদুল্লাহ আল মাসুদকে, আপনারা দেখেছেন মুফতি ইমরান বিন বশির, আপনারা দেখেছেন আমাদের আরও অন্যান্য ব্যক্তিদেরকে যারা কিনা ইসলামিক পড়াশোনা করেছেন, কিন্তু তারা সেখানে থাকেনি। হাফেজ এনামকে দেখেছেন, আরও অনেক নাম বলতে পারবো। কিন্তু যারা এখনও ওয়াজ মাহফিল করছেন, ধর্ম ব্যবসা করছেন, তাদের মধ্যে কতজন নাস্তিক? সংখ্যাটা বড়। আমার কিছু ব্যক্তি আছেন, হ্যাঁ তাদেরকে ধন্যবাদ, তারা এটা স্বীকার করেছেন। মাঝে মাঝে ফোন করেন, খুব পরিচিত ওয়াজ মাহফিলকারী, যে ভাই আজকে তো নাস্তিকদের নিয়ে অনেক জ্বালাময়ী বক্তব্য দিলাম, অনেক গালাগালি করেছি, কিছু মনে করেন না। আমি তো দেখিও না তার সেই ওয়াজ। তারপর বললাম যে লিঙ্ক টিঙ্ক দেন, বলছে যে ওগুলো তো ক্যামেরাম্যানরা করছে, কাল পরশু পাবেন। এটা এখনকার কথা বলছি না, যখন ওয়াজ ব্যবসা খুব রমরমা ছিল। এখন যদিও ওয়াজের মরশুমও না, ওয়াজিরা এখন অনেকটা আওয়ামী লীগ থাকলে ওয়াজিদের ওয়াজ ব্যবসা খুব বাড়ে, ভারত বিদ্বেষীদের ব্যবসা খুব বাড়ে। তো তারা এসে বলে কিন্তু যে ভাই এরকম কি করব, ওয়াজ মাহফিল করতে গেলে তো আপনাদের বিরুদ্ধে কিছু কথা বললে একটু গরম হয়, মানুষের শরীর গরম হয়, হিন্দুদের বিরুদ্ধে একটু বললে, এইগুলো একটা ইহুদিদের বিরুদ্ধে বললে, তো অনেক বুদ্ধি পরামর্শ নেন, আমাদেরকে অনেক বুদ্ধি পরামর্শ দেন, কিন্তু তারা কিন্তু নাস্তিক। এখন জীবিকার তাগিদে হোক, যে কোনো কারণে হোক, ওয়াজ মাহফিলে তো অনেক টাকা, কেন সে টাকার লোভ করবে, তাই না? এমন যেগুলো আমাদেরকে স্বীকার করে না, যেমন মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ, তারপরে আপনি বলতে পারেন আব্বাসী, এরাও নাস্তিক, কিন্তু এরা বাইরে, মানে মামুনুল হককে দেখেন নাই 501, মানে এগুলো যারা ধরা পড়ে, সাইদির সেই দেল্লা রাজাকার লইট্টা ফিস লিখে ইউটিউবে সার্চ করেন, ফোন সেক্স লিখে সার্চ করেন, সাইদি কল রেকর্ড পাবেন বিভিন্ন নারীদের সাথে, মানে সে কি রগরাগা অবস্থা, প্রাপ্তবয়স্ক না হলে শুনেন না। তো এগুলো হচ্ছে যে ভেগ ধরা। প্রিয় বন্ধুগণ, এই মুনাফিকদের আপনারা চেনেন না। নুরুল হক নূর জনপ্রিয় হয়েছিলেন কিন্তু আওয়ামী বিদ্বেষী হয়ে, আবার শেখ হাসিনার কাছ থেকে তাকে মা ডাকা, গণভবনে যাওয়া, ভারত বিদ্বেষী বক্তব্য দেওয়া, আবার তলে তলে মোসাদের সাথে যোগাযোগ করা, এগুলো
আসলে আমাদের শিক্ষার অভাব বলে এরা আপনাদেরকে বেকুব বানাতে পারে। রাজনীতিবিদরা তো বেকুব বানাই। দেখেন, ইউনূস ক্ষমতা দখলের আগে সে কিন্তু 2022-23-এর দিকে কলকাতার রাজারহাটে বেশ কিছুদিন অবস্থান করেছিল। ভারতীয় ইন্টেলিজেন্স নীতি নির্ধারকদের ধরে লবি করে শেখ হাসিনাকে যেন ম্যানেজ করে, তার জন্য মামলাগুলো থেকে তাকে অব্যাহতি দেয়। তাই এই হাত পা ধরেছিল, ভারত তাকে মোটেও পাত্তা দেয়নি। কারণ ভারত সবসময় শেখ হাসিনা বা যারা আসলে ব্যক্তিত্ববান, ইউনূসের মতো একটা ছ্যাঁচড়াকে কেন ভারত এন্টারটেন করবে, তাই না? পরে কিন্তু সে ভারতের উপরে রাগ, যে আমাকে পাত্তা দিলা না, আমি তোমার কাছে গেছিলাম। যেমন ওই যে বিভিন্ন দেখবেন যে বাংলাদেশের মেইন স্ট্রিমে থাকা, ধরেন কোনো একজন নায়িকাকে ওই কোথাকার এক সার্জিস বা কেউ একটা প্রেমের প্রস্তাব দিল, সেই অভিনেত্রী হয়তো তাকে প্রত্যাখ্যান করলো বা শুনলই না তার প্রেমের প্রস্তাব, তো রাগ, খামা, মানে শামা হাদিজে ভাই বলে না, খামা তুই আমারে পাত্তা দিলি না, তোরে পাইলে কত খবর আছে। রেপিসদের একটা মনস্তত্ব দেখবেন, ওরা এগুলো কেন করে, যে আচ্ছা এই মেয়ের আমি পাবো না, তার মানে আমি যখন পাবো তখন ছিঁড়ে ফিরে। তো এই ধরনের মানুষের ক্ষেত্রে থেকে ভারতের 7 সিস্টার্স খেয়ে ফেলা কত হুমকি দমকি ইউনুচ্চা দিল, কারণ ও পাত্তা পায় নাই ভারতের কাছ থেকে। ও চিন্তা করছে আমি এত বড়, মানে আমি মোসাদের এজেন্ট, এইভাবে আমি ডিপ স্টেটের সাথে কাজ করি, আর আমারে পাত্তা দিল না ভারত। তো চাণক্য নীতির দেশ ভারত কেন ওর মতো একটা ছোটোখাটো দালালকে পাত্তা দেবে? তো এই উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ দিতে পারবো। যে একটু খেয়াল করেন তো, সালাউদ্দিন যে আছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে শিলং সালাউদ্দিন বলা হয়। তিনি নাকি শিলংয়ে গুম হয়েছিলেন। বাস্তবতা তো জানেন। তো ভারতের সবচেয়ে বড় এজেন্ট কে? আর গভীরে না যাই, বুঝলে তো বুঝলেন, না বুঝলে নাই। আমার আজকের এই লাইভ সংক্ষিপ্ত এই শোটির উদ্দেশ্য হচ্ছে, আমি আমার দেশের মানুষকে নিয়ে ভালো থাকতে চাই। কে কোন স্বার্থে কী করছে সেটি একটু মনে করাতে চাই। যারা প্রচণ্ড ইহুদি বিদ্বেষী, আচ্ছা আপনি ইহুদি বিদ্বেষী, ইসরায়েল বিদ্বেষী আপনি হইতে পারেন, ইহুদি বিদ্বেষী হয়েন না। কারণ ইহুদি বিদ্বেষী হয়ে আসলে লাভ নাই, কারণ আপনি তাদের নখের যোগ্যও না। এই যে ফেসবুকে ইহুদি বিদ্বেষ দেখাচ্ছেন, ওই ফেসবুকের মার্ক জাকারবার্গ একজন ইহুদি। পৃথিবীতে যত উন্নতি দেখেন, চিকিৎসা শাস্ত্রে বলেন, এই যে ওপেন এআই, চ্যাট জিপিটি ইউজ করেন না? স্যাম, আপনি দেখেন চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠাতা কে, তার ধর্ম কী, দেখেন আপনি। যতগুলো চিকিৎসা শাস্ত্রে উন্নতি ঘটে, পেটেন্ট নেওয়া, যে পেটেন্টগুলো দেখেন, আচ্ছা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেনশন বা উদ্ভাবন, সেগুলোর পেটেন্ট কাদের দেখেন তো, কোন কোন বিজ্ঞানী? এই 1 কোটি 1.5 কোটি ইহুদিদের মধ্যে নোবেল কতজন পাইছে? আপনি বলবেন ইউনিচার মতো সবাই লবি করে নোবেল পায়। শান্তিতে নোবেল নিয়ে ঝামেলা আছে, কিন্তু আপনি পদার্থবিজ্ঞানে নোবেল তো আসলে লবি করে হয় না। বিভিন্ন উদ্ভাবন, এগুলো তো আর লবি করে নোবেল হয় না। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে আপনি কার প্রতি বিদ্বেষ দেখাচ্ছেন। তার পেটের মধ্যে থেকে আপনি বিদ্বেষ দেখাচ্ছেন। ভালোবাসতে শিখুন, যা কিছু ভালো সেটা গ্রহণ করুন। কি বলবো, এই দেশে সঙ্গীত বিরোধী মানুষ থাকতে পারে, সেটা বাংলাদেশ না দেখলে বোঝা যাবে না। শিল্প সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ায়, সকল বাস্তবতার বিরুদ্ধে দাঁড়ায়। দেখবেন একগোত্র প্রচণ্ড সমকামী বিদ্বেষী। কারা তারা? মাদ্রাসার শিক্ষার্থীরা। কেন বিদ্বেষী? সে কিন্তু জানে না দুজন ব্যক্তি তার ব্যক্তিগত পর্যায়ে কী করবে, এটা নিয়ে অন্য কারোর কোনো মাথা ব্যথা থাকতে পারে না। কে বিয়ে করে লাভ মেক করছে নাকি বিয়ে করে না, এটা দিয়ে আপনার কি? তাদের প্রাপ্তবয়স্ক, তাদের ইচ্ছা। কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তারা তো এই তাদের হুজুরদের দ্বারা ধর্ষণের শিকার হয়। সে ওই ধর্ষণ, পুরুষ থেকে পুরুষকে ধর্ষণ করাটাকেই মনে করে সমকামিতা। না বন্ধু, এটা সমকামিতা, এটা ধর্ষণ। একজন পুরুষ নারীকে ধর্ষণ করলে ধর্ষণ, একজন নারী একজন পুরুষকে ধর্ষণ করলে ধর্ষণ। যদিও পুরুষকে ধর্ষণ করাটা বায়োলজিক্যালি প্র্যাকটিক্যাল না, কারণ একজন নারী প্রস্তুত না থাকলেও একটা পুরুষ তার সাথে জোর করে ধর্ষণ করতে পারে। কিন্তু একজন পুরুষ যদি সে যৌনতার দিক থেকে অ্যাক্টিভ না হয়, তাহলে তো তার বিশেষ অঙ্গ, মানে বুঝতেই পারছেন, যারা এটা তো না বোঝার কিছু না, প্রাপ্তবয়স্ক সবাই বুঝবেন যে এটা আসলে হয় না, জোর করে হয় না। তো আবার একজন পুরুষকে সম্মতি ব্যতীত, মানে সম্মতি বলতে সে তো একজন পুরুষের সাথে আরেকজন হেটেরোসেক্সুয়াল বা স্ট্রেট হইলে সে কেন এইটাতে হাত ধরতেও তো দেবে না। তো যদি সে সমকামী হয়, সেটার অনুমতি নিয়ে হলে সেটা প্রেম। আপনি আপনার স্ত্রীর সাথে যেটা সম্মতির ভিত্তিতে করেন সেটাই। আবার আপনি আপনার বিবাহিত স্ত্রীকেও যদি তার অনুমতি ব্যতীত যৌন সঙ্গম করার চেষ্টা করেন, এটাও ধর্ষণের মধ্যে পড়ে। এখন আপনি বলবেন বিবাহিত, তাহলে আবার অনুমতি, কনসেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিরক্ত করা, আপনি কাউকে ফোন করলেন তার অনুমতি না নিয়ে, এটাও কিন্তু বিরক্তির পর্যায়ে পড়ে। কারোর ব্যক্তিগত স্পেসে ঢুকে কোনো কিছু করাই হচ্ছে যে অনুচিত, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা ভয়ঙ্কর অপরাধ।
এই জিনিসগুলো আমরা বুঝলে আমাদের কিন্তু এগিয়ে যেতে খুব সমস্যা হতো না। বাংলাদেশের মানুষ কিন্তু পরিশ্রমী, কিন্তু পরিশ্রমটা কোথায় করতে হয় তা জানে না। আপনি সমুদ্রের মাঝখানে একটা বড় বালতি নিয়ে নৌকার এপার থেকে পানি তুলে ওই পারে ফেললে আপনি পরিশ্রম ঠিকই করবেন, কোনো সন্দেহ নেই আপনি পরিশ্রম করছেন, রোদে পড়ে পরিশ্রম করছেন, কিন্তু এটার ফল আসলে কি আপনি পাচ্ছেন? আওয়ামী লীগকে তাড়ানো, কি ফেসিবাদ, নতুন বন্দোবস্ত, কি দেখলাম? বাংলাদেশের গার্মেন্ট কারখানাগুলো বন্ধ হয়ে গেল। আমরা আমেরিকার কাছ থেকে বিপুল দামে, অনেক বেশি দামে পাশে ভারত রেখে আমরা আমেরিকা থেকে গম কিনছি। আমাদের যুদ্ধ বিমানের দরকার নেই, আমরা যুদ্ধ বিমান কিনছি। আমাদের অস্ত্রের দরকার নেই, আমরা অস্ত্র কিনছি। মিলিটারির দরকার নেই, আমরা মিলিটারিদেরকে এত এত দিচ্ছি। এটা যেমন আওয়ামী লীগ করেছে, সেমনি বিএনপি করছে, ইউনুসের কথা আর কী বা বলবো। তো আমরা আসলে আমাদের পরিশ্রমের ফসল ঘরে তুলি না, ঘরে তুলতে জানতে হবে। পরিশ্রম যতটুকু করেছেন তার সাথে সুশিক্ষার দরকার, সচেতনতার দরকার। কে বন্ধু কে শত্রু এটাই তো জানেন না বাংলাদেশের বেশিরভাগ মানুষ। না হলে এই 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 সেন্টিমেন্টের উপরে কাঁঠাল, মানে সেন্টিমেন্টের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া আসলে ইউনুসের পক্ষেও সম্ভব হতো না, পিনাকের পক্ষে সম্ভব হতো না, কারোর পক্ষেই সম্ভব হতো না। নাস্তিকদের এত ঘৃণা করে, অথচ বাংলাদেশের নাস্তিকরা কিন্তু কোনো মসজিদে গিয়ে ঢিল মারেনি, নাস্তিকরা গিয়ে কিন্তু কাউকে বলাৎকার করেনি, নাস্তিকরা গিয়ে কাউকে ধর্ষণ করেনি, নাস্তিকরা গিয়ে কাউকে দুর্নীতি করে কারো টাকা পয়সা মেরে দেয় নাই। সে ধর্ম মানে না, আপনার সমস্যা কি ভাই? আচ্ছা, আপনি তো মুসলমান হইছেন আপনার জান্নাতে যাওয়ার জন্য। ইসলাম আপনাকে আল্লাহ আপনার জন্য পাঠাইছে না? আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, একজন ভালো মুসলমান হবেন। ভালো মুসলমানের সংজ্ঞা যদিও আমি সেই বিতর্কে না যাই। তো আপনি নিজে এটা আপনার উপরে প্রয়োগ করেন, নাকি কে নামাজে গেল, কে মাথায় টুপি দিল, কার দাঁড়িয়ে আছে, কোন নারী হিজাব পরছে, কোন নারী পার্কে দাঁড়ায় প্রেম করতেছে, কোন নারীর কপালে একটা টিপ আছে, কোন ব্যক্তি শাহবাগী, দুনিয়া সব কইরা বেড়ান। আপনি ঘুষ খাওয়া বন্ধ করেন। ইসলামের অনেক সমালোচনার জায়গা আছে। ইতিবাচক একটা কথা বলি, সকল ধর্মে এই কথাগুলো বলা আছে, মিথ্যা না বলা। আপনি বলেন না মিথ্যা, উঠতে বসতে আপনি মিথ্যা বলেন না। ঘুষ না খাওয়া, সুদ খাওয়া বাদ রাখছেন আপনি। আপনার পরিবার পরিজনের হক মেরে দেওয়া বাদ দিছেন। সমাজ নষ্ট করা বাদ দিছেন। কোনো কিছুই বাদ দেন নাই, আপনি সবই করে যাচ্ছেন। কিন্তু আপনি ঘুম থেকে উঠেই কারে মুসলমান বানাবেন, ফেসবুকে এসে কতটা ইসলামের দাওয়াত দেবেন, হ্যাঁ, কারে মানে রাজনৈতিক ভিন্ন মত হইলে হাদি আমার আদর্শ শাহ ছিঁড়ে ফেলতে হবে। এই যে জঙ্গিগুলো বাংলাদেশে যেগুলো ধরা পড়ছে, এই ফাতা কমবেট টমবেট, চিন্তা করেন সকল খারাপ জিনিসেও তো ভালো জিনিস আছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে, মানে রবীন্দ্রনাথ তো এমনি এমনি বলেন নাই। এটা মানে হচ্ছে যে সকল খারাপের মধ্যে কিছু ভালো জিনিস আছে। জঙ্গিদের মধ্যে একটা ভালো জিনিস আছে যে ওরা বেকুব কিন্তু আদর্শের জন্য ডেডিকেটেড, মানে সে তার জীবন দিয়ে দিচ্ছে আদর্শের জন্য। এই মানুষগুলো যদি তার বাবা মার জন্য এইভাবে ডেডিকেটেড থাকতো, তাহলে তাদের বাবা মা পরিবার পরিজন কতই না ভালো থাকতো। সে যদি এই ডেডিকেশনটা গ্রামের মানুষের জন্য দেখাতো, দেশের জন্য দেখাতো, তাহলে তাদের চেয়ে বড় দেশপ্রেমিক কে হতো? 1400 বছর আগে, 2000 বছর আগের সেই ভ্রান্ত ধারণাগুলোকে এখন লালন করে মানুষকে হত্যা করে। সভ্যতা জাতিগোষ্ঠী ধ্বংস করার জন্য তারা স্বপ্ন দেখে। এইটা তাদের কাছে গর্বের বিষয়, বীরত্বের বিষয়। বীরত্ব কিন্তু আপেক্ষিক। কেউ মনে করে বউ পেটানো বীরত্ব, পুরুষত্ব, আবার কেউ মনে করে এই কাজগুলো না করাই হচ্ছে পুরুষত্ব। কেউ মনে করে অধীনস্থ করে রাখাটাই হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ, আবার কেউ মনে করে স্বাধীনতাই হচ্ছে প্রেমের চূড়ান্ত রূপ। আপনি কি মনে করেন? আপনি প্রেম করেন? আপনার পার্টনারকে কি আপনি বন্দি করে রাখেন, খবরদারি করেন? কিভাবে? আপনি কি বিবাহ করে মনে করেন যে আমার কাছে একটা লাইসেন্স সনদ আছে, বিয়ে হয়ে গেছে, সে আর কোথায় যাবে? নাকি মনে করেন বিয়ে করে ফেলছি, তাড়াতাড়ি বউয়ের পেটে দুইটা বাচ্চা নিয়ে আসতে হবে, তাহলে আর আমাকে ছেড়ে যাবে না? ছেড়ে যাওয়ার মানে বোঝেন, ভালোবাসার মানে বোঝেন, দেশপ্রেমের মানে বোঝেন, ধর্মের প্রতি ভালোবাসার মানে বোঝেন, ঈশ্বর আল্লাহ ভগবানকে ভালোবাসার মানে বোঝেন। যেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলেন, যেই মায়ের যোনি থেকে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, সেই মায়ের সম্মান আপনি করেন? সেই যোনিকেন্দ্রিক গালি দেন, নারীকেন্দ্রিক গালি দেন? দেশপ্রেমিক বলেন, দেশকে আসল ভালোবাসেন, প্রাণ প্রকৃতি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন? আপনার আশেপাশে এই যে বন্যা হচ্ছে, আপনি নিজে বাঁচার চেষ্টা করছেন, নিজের ভাই বোন সন্তান নিয়ে চেষ্টা করেছেন, অন্যান্য প্রাণীকে নিয়েও আপনাকে থাকতে হবে, এই সমাজের তারাও অংশ। পাখি দেখলে ঢিল মারেন, কুকুর দেখলে ঢিল মারেন, বিড়াল দেখলে ঢিল মারেন, কি করেন? নিজেকে প্রশ্ন করেন। আমি আসলে মোরাল জায়গায় আপনাকে আঘাত দিতে বা শিখাইতে আসি নাই, কয়েকটা প্রশ্ন রাখলাম,
এই যেমন জলজ্জান্ত উদাহরণ ইরানের সাবেক প্রেসিডেন্ট তু নিকলা ছুপা রুস্তাম। আপনার মনের মধ্যে কি আছে যেটা আপনাকে হিপোক্রেট প্রমাণ করার জন্য যথেষ্ট? আপনার মনের মধ্যে কোন স্বার্থ বা স্ববিরোধিতা রয়েছে যেটা আপনাকে কুরে কুরে খাচ্ছে? কোন লোভ আপনাকে আপনার ব্যক্তিত্ব থেকে সরিয়ে নিচ্ছে? সেই প্রশ্নগুলো রাখবেন। চলুন আমরা মিলেমিশে এই সমাজটাকে সুন্দর করি। আর আমার প্রতি যদি কোনো অভিযোগ থাকে আপনারা লিখে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার নেতিবাচক দিকগুলো থেকে সরে আসার জন্য। অনেকেই বলছেন আমার সাউন্ড শোনা যাচ্ছে না, এটা একদমই অসত্য কথা। সাউন্ড শোনা যাচ্ছে, যাওয়াই উচিত, না যাওয়ার কোনো কারণ নেই। আর তাই যদি হয়ে থাকে একটু জানাবেন। এবং আমি যে ইনিশিয়েটিভ নিয়েছি অর্থাৎ আইপিটিভি, সেখানে আপনারা কন্ট্রিবিউট করবেন। এখনও রেজিস্ট্রেশন করার মতো আমাদের সর্বসম্মিলিত যে প্রচেষ্টা সেখানে সামর্থ্য হয়ে ওঠেনি। তো সেটা আপনাদের অনুরোধ করি যে আমাদের আইপিটিভি থাকলে অনেক কিছুই আমরা সহজ করে ফেলতে পারবো, এটা আমার বিশ্বাস। তো আইপিটিভির আপনারা কন্ট্রিবিউট করার যে লিঙ্ক সেগুলো এই ডিসক্রিপশনে থাকবে। শেষ করে দিচ্ছি এখানেই। ভাই টি শার্টটা কোন পেজ থেকে নিয়েছেন? আমার প্রিয় মানুষটিকে জিজ্ঞেস করতে হবে কোন পেজ থেকে নিয়েছে, আমি জানি না। গিফট তো গিফট আর কি। অনেকেই হয়তো বিক্রি করছেন এটা। ধোকা ধয় ওকারের ধয়ের উপরে চন্দ্রবিন্দু হবে, এখানে ভুল আছে। যারাই বানিয়েছে তো তাদের ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আজকে একটি খেলা রয়েছে, সম্ভবত আমি একটু দেখে বলি। মানে একটা ভালো দিয়ে মানুষ খেলাধুলার মধ্যে থাকলে, বিনোদন নিয়ে থাকলে ভালো থাকে। ফ্রান্স বনাম স্পেন, আপনারা নিশ্চয়ই সেই খেলাটি উপভোগ করবেন। এখন থেকে 1.5 ঘন্টা পরে খেলাটি শুরু হবে। তো ভালো থাকুন, সংস্কৃতির সাথে থাকুন, সঙ্গীতকে ভালোবাসতে শিখুন, সিনেমা দেখুন এবং আশেপাশে সব কিছু নিয়ে, প্রাণ প্রকৃতি নিয়ে আমরা সবাই মিলে ভালো থাকি। অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ এবং ভারতের যারা নাগরিক দেখছিলেন, যারা অবস্থান করছেন, তাদেরকে শুভরাত্রি। এবং বিশ্বের যেখান থেকে এই লাইভটি দেখলেন তাদেরকে যার যার সময় অনুযায়ী শুভ সময়, এবং চেষ্টা করবেন এই লাইভটি শেয়ার করার জন্য। আবার দেখা হবে খুব শীঘ্রই। বিদায়।